dear students, today we are going to discuss about strain and axial deformation. It is in the chapter 2 of Engineering Mechanics and Solid book by Igor Popov. So let's see. No material is perfectly rigid. When they are subjected to external force, they change their size and shape. এর মানে হচ্ছে কোনো ম্যাটেরিয়ালই পারফেক্টলি রিজিড না। আমরা যখন কোনো ম্যাটেরিয়ালের উপরে ফোর্স অ্যাপ্লাই করি তখন হচ্ছে সেই ম্যাটেরিয়ালের শেপ অ্যান্ড সাইজটা হচ্ছে কিছুটা হলেও চেঞ্জ হয়। দিস চেঞ্জ ইন দ্য শেপ অর সাইজ অফ দ্য বডি ইজ ডিফাইন্ড অ্যাজ ডিফরমেশন। তো এই যে যেটুকু অ্যামাউন্ট আমাদের শেপ অর সাইজে চেঞ্জ হচ্ছে আমাদের বডির, সেই চেঞ্জটাকে আমরা বলতেছি হচ্ছে ডিফরমেশন। অল দ্য ম্যাটেরিয়ালস, স্টিল, কনক্রিট, wood and other structural materials deform to some extent under applied forces, but the deformation are usually too small to detect visually. এখানে এটাই বলতেছে যে আমাদের যত ম্যাটেরিয়ালই আছে সবই হচ্ছে কিছুটা হলেও ডিফরমেশন হয়। ফোর্স অ্যাপ্লাই করলে সব ম্যাটেরিয়ালসই কিছুটা হলেও ডিফরমেশন হয়, কিন্তু এই ডিফরমেশনের অ্যামাউন্টটা খুবই স্মল, যেটা হচ্ছে আমরা নর্মালি ভিজুয়ালি বা নর্মাল চোখে দেখতে পারতেছি না। ফর এক্সাম্পল, আমাদের এই যে বিল্ডিং স্ট্রাকচারগুলো আছে এগুলোর উপরে যে লোড অ্যাপ্লাই হয়েছে, এটা নিজস্ব সেলফ ওয়েট প্লাস এক্সটার্নাল যে লোড, এগুলোর কারণে আমাদের এই বিল্ডিংয়ের যে ম্যাটেরিয়াল বা মেম্বারগুলো আছে সেই মেম্বারগুলো কিছুটা হলেও ডিফর্ম করতেছে এবং সেই ডিফর্মেশন এর অ্যামাউন্ট খুবই কম। আমি যদি এখানে দেখাই যে আমাদের বিল্ডিংয়ের একটা কম্পোনেন্ট হচ্ছে বিম, তো এখানে যখন আমাদের এই বিমের উপরে যখন লোড অ্যাপ্লাই করা হয় তখন বিমটা হচ্ছে কিছুটা এভাবে বেন্ড করে। তো এই যে বেন্ড করতেছে, এখানে কি এই টপ থেকে এইটুকু অ্যামাউন্ট, এটাই হচ্ছে ডিফরমেশন। তো এই অ্যামাউন্টটা আমরা খালি চোখে নর্মালি আমাদের এই যে বিল্ডিংগুলো যা আছে, এখানে বিমগুলো আছে কিংবা আদার যে স্ট্রাকচারাল কম্পোনেন্টগুলো আছে, এগুলার এই ডিফরমেশনের অ্যামাউন্ট আমরা খালি চোখে দেখতে পারি না, কারণ এই ডিফরমেশনের মান খুবই কম থাকে। ফর এক্সাম্পল 0.0003 সেন্টিমিটার কিংবা মিলিমিটার এরকম থাকে আর কি, সেন্টিমিটার আর মিলিমিটার এরকম থাকে। তো এগুলা খালি চোখে ইউজুয়ালি দেখা যায় না। এরপর কি বলছে দেখি, ফিগার 6 শোজ দ্য ডিফরমেশন অফ এ রড। ডিফরমেশন ইউজুয়ালি ডিনোটেড বাই গ্রিক লেটার ডেল্টা। এই ডিফরমেশনটাকে আমরা হচ্ছে গ্রিক লেটার ডেল্টা দ্বারা প্রকাশ করতেছি, গ্রিক লেটার ডেল্টা। তো এখানে এটাই বলছে যে আমাদের এখানে একটা রড ছিল যেটার প্রাইমারি লেন্থ ছিল এলন, এবং হচ্ছে এটাকে হচ্ছে আমরা এফ একটা ফোর্স অ্যাপ্লাই করছি। তো এফ একটা ফোর্স অ্যাপ্লাই করার ফলে কি হয়েছে, এই রডটা যে লেন্থ ছিল সেখান থেকে রডটা হচ্ছে ইলংগেট করছে বা রডটার লেন্থ ইনক্রিজ করছে। তো লেন্থ ইনক্রিজ করে এটার লেন্থ হচ্ছে L2। তাহলে যতটুকু লেন্থ ইনক্রিজ করছে সেই অ্যামাউন্টটাই হচ্ছে আমার ডিফরমেশন। সেই ডিফরমেশনের মানটা তাহলে কত হবে, আমাদের ডিফরমেশন হওয়ার পরবর্তী যে লেন্থ বা লেটেস্ট যে লেন্থ সেটা মাইনাস হচ্ছে আমাদের প্রিভিয়াস বা অরিজিনাল যে লেন্থটা ছিল সেটা। তাহলে ডিফরমেশন সমান L2 মাইনাস L1 পাচ্ছি আমরা এখানে। এরপরে আসি কি, এখানে পিরিয়ড টু অ্যাপ্লাইং দ্য ফোর্স দ্য বার, এখানে এটাই ডিসকাস করছে। আমাদের যে শুরুতে L1 ছিল, এরপর হচ্ছে আমরা টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করছি একটা, সেটার লেন্থ হচ্ছে L2। তাহলে হচ্ছে এই যে ডিফারেন্সটা দুইটা লেন্থের ভিতরে, এটাকে আমরা বলতেছি ডিফরমেশন, যেটাকে আমরা ডেল্টা দ্বারা ডিনোট করতেছি। সিন্স দ্য চেঞ্জ ইন লেন্থ ইজ কজড বাই নর্মাল স্ট্রেস, দ্য কোয়ান্টিটি ডেল্টা ইজ কল্ড দ্য নর্মাল ডিফরমেশন অর অ্যাক্সিয়াল ডিফরমেশন। আমরা এখানে একটু দেখি, আমরা জানি কি সারফেসের পারপেন্ডিকুলারি কোনো ফোর্স অ্যাপ্লাই করলে সেই ফোর্সের কারণে এই বডিতে বা এই সারফেসে যে স্ট্রেস তৈরি হচ্ছে সেটাকে হচ্ছে আমরা বলতেছি নর্মাল স্ট্রেস। তো এই যে এখানে যে ডিফরমেশনটা হচ্ছে, এই ডিফরমেশন লেন্থটা যে ইনক্রিজ করতেছে, এটা ইনক্রিজ করতেছে কি আমাদের স্ট্রেস ইকুয়াল টু আমরা ফোর্স বাই এটার যে এরিয়া, সেই এরিয়া থেকেই আমাদের এখানে নর্মাল স্ট্রেসটার কারণে আমাদের কি হচ্ছে একটা ডিফরমেশন তৈরি হচ্ছে, যেটাকে আমরা ডেল্টা বলতেছি। তো এই ডিফরমেশনটা আসতেছে কিসের জন্য, এই নর্মাল স্ট্রেসের জন্য ডিফরমেশনটা আসতেছে, সেজন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে কি নর্মাল ডিফরমেশন আর অ্যাক্সিয়াল ডিফরমেশন। অ্যাক্সিয়াল ডিফরমেশন বলার কারণ কি, এই অ্যাক্সিস বরাবর এটা ডিফরমেশন হচ্ছে, সেজন্য এটাকে আবার অ্যাক্সিয়াল ডিফরমেশনও বলতেছি। এরপর কি বলছে, ইন অর্ডার টু নর্মালাইজ দ্য চেঞ্জ ইন সাইজ অর শেপ অফ বডি উইথ রেসপেক্ট টু
the body's original geometry, engineers used a quantity called strain. For example, আমি যদি দেখাই যে আমার এতটুকু একটা রড ছিল, সেটার গায়ে একটা ফোর্স অ্যাপ্লাই করার কারণে এটার লেন্থ ইনক্রিজ করলো। কতটুকু ইনক্রিজ করলো? ধরলাম আমি এটা হচ্ছে 2 ইঞ্চি ইনক্রিজ করলো, ঠিক আছে। আবার আমার এত বড় একটা রড ছিল, সেখানে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি, সেটার লেন্থ ধরে নিই আমার, সেটার লেন্থ হচ্ছে কত? 2 ইঞ্চ ইনক্রিজ করলো। তো দুইটা ক্ষেত্রে আমার ডিফরমেশন কত? এখানেও ডিফরমেশন 2 ইঞ্চ, এখানেও ডিফরমেশন 2 ইঞ্চ। কিন্তু অরিজিনালি না, আমার তো দুইটা ম্যাটেরিয়াল তো সেম না, দুইটা ম্যাটেরিয়ালের প্রিভিয়াস লেন্থ এগুলো সেম না। তো সেই জন্য ইঞ্জিনিয়ার্সরা যেটা করলো সেটা হচ্ছে আমাদের বডির অরিজিনাল যে জিওমেট্রি বা বডির অরিজিনাল যে লেন্থ বা শেপ ছিল আমাদের, সেটার রেসপেক্টে হচ্ছে স্ট্রেনটা বের করতেছে। সেই জন্য একটা নতুন কোয়ান্টিটি নিয়ে আসলো, সেটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্রেন। তো স্ট্রেনও হচ্ছে আমাদের, যেহেতু আমাদের খেয়াল আছে কিনা আপনাদের, যে স্ট্রেস হচ্ছে কয় ধরনের হয়? স্ট্রেস হচ্ছে 2 ধরনের হয়। একটা হচ্ছে নর্মাল স্ট্রেস, আর একটা হচ্ছে শিয়ার স্ট্রেস। তো যেহেতু এই স্ট্রেন যেটা ক্রিয়েট হচ্ছে সেটা আসতেছে কি স্ট্রেস থেকেই ক্রিয়েট হচ্ছে, সেই জন্য আমাদের স্ট্রেনটা হচ্ছে 2 ধরনের হবে। একটা হচ্ছে নর্মাল স্ট্রেন হবে, আর একটা হচ্ছে শিয়ার স্ট্রেন হবে। এরপরে আসি নর্মাল স্ট্রেন কি। নর্মাল স্ট্রেন গ্রিক লেটার এপসিলন দ্বারা প্রকাশ করা হচ্ছে, ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নর্মাল ডিফরমেশন ডিভাইড বাই দ্য অরিজিনাল লেন্থ। মানে হচ্ছে আমরা নর্মাল স্ট্রেনকে গ্রিক লেটার এপসিলন দ্বারা ডিনোট করতেছি। গ্রিক লেটার এপসিলনকে নর্মাল স্ট্রেন ইজ ইকুয়াল টু কি? আমাদের নর্মাল ডিফরমেশন বা যে ডিফরমেশন হচ্ছে ডেল্টা ডিভাইড বাই আমাদের অবজেক্টের যে অরিজিনাল লেন্থ ছিল সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি নর্মাল স্ট্রেন। তো নর্মাল স্ট্রেনের নর্মালি হচ্ছে কোনো ইউনিট নাই, নর্মাল স্ট্রেনের কোনো ইউনিট নাই। কারণ কি দেখেন, আমাদের এখানে যে ডিফরমেশনটা, এই ডিফরমেশনটার কি একটা লেন্থ, এবং এখানে অরিজিনাল যে লেন্থটা এটাও একটা লেন্থ বা মেজারমেন্টটা একটা লেন্থ। সো এটার ইউনিট যদি হয়তো বা সেন্টিমিটার হয়, এটার ইউনিটও হয়তো বা সেন্টিমিটারে হবে, এটার ইউনিট যদি মিলিমিটার হয়, এটার ইউনিটও মিলিমিটারে হবে। সো আমাদের এখানে এই স্ট্রেনটা হচ্ছে কি ইউনিটলেস, স্ট্রেনটা হচ্ছে আমাদের ইউনিটলেস, অর্থাৎ স্ট্রেনের কোনো ইউনিট নাই, এবং এটাকে আমরা বলছি হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি, মানে স্ট্রেনের কোনো ডাইমেনশন নেই। এরপর আসি স্ট্রেন কজ বাই শিয়ার স্ট্রেস বা শিয়ার স্ট্রেন, যেটাকে আমরা বলছি শিয়ার স্ট্রেস ক্যান কজ ডিফরমেশন। তো ফিগার 7 শোস দ্য শিয়ার স্ট্রেস অ্যান্ড ইটস ডিফরমেশন অন এ প্লেন। ফর এক্সাম্পল, আমাদের যদি এরকম একটা বক্স থাকে, সেই বক্সের সারফেসে এরকম একটা শিয়ার ফোর্স কাজ করে, সেখানে একটা শিয়ার স্ট্রেস তৈরি হবে। সেই শিয়ার স্ট্রেসটাকে আমরা কি বলতেছি? টাও। তো শিয়ার স্ট্রেসের কারণে কি হবে? এই বক্সটা হচ্ছে এভাবে অ্যাঙ্গুলারি বেন্ড করবে। তো আমরা ধরে নিচ্ছি যে এটা গামা পরিমাণ অ্যাঙ্গেলে বেন্ড করতেছে। তো এই গামাটাকেই হচ্ছে আমরা বলতেছি হচ্ছে কি শিয়ার স্ট্রেন। এখানে বলছে দিস প্লেন ইজ সাবজেক্টেড টু শিয়ার স্ট্রেস টাও, ইট ইজ অবজার্ভড টু ডিফর্ম ইনটু এ প্যারালোগ্রাম। মানে এটা হচ্ছে হয়তোবা যদি আমরা একটা শুরুতে বলি যে রেক্ট্যাঙ্গেল বা আয়তাকার ছিল, তো এখানে একটা শিয়ার স্ট্রেস চলে আসার কারণে এটা একটা প্যারালোগ্রাম বা সামান্তরিকের মতো শেপ গঠন করছে। দ্য ডিফরমেশন অন দিস প্লেন ইজ গামা। তো এই গামাটাকে হচ্ছে আমরা শিয়ার স্ট্রেন বলতেছি। গামাটাই হচ্ছে আমার শিয়ার স্ট্রেন। এরপরে আসি আরেকটা টপিকসে, সেটা হচ্ছে আমাদের হুকস ল। আপনারা সবাই ফিজিক্স যখন পড়াশোনা করছেন তখন হুকস ল নিয়ে পড়াশোনা করছেন। আমরা একটু দেখি এটার সাথে কিভাবে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের হুকস লর সাথে একটু কিছুটা মিল আছে আর কি। সেজন্য ফার্স্টে নর্মাল যে ফিজিক্সের হুকস ল বা স্প্রিংয়ের জন্য যে হুকস লটা দেওয়া আছে, মেইন যে হুকস ল, সেটা নিয়ে আমরা একটু দেখি। ইন 1678 দ্য ইংলিশ ম্যাথমেটিশিয়ান রবার্ট হুক stated a law which is known as Hooke's law of
elasticity. He discovered that the extension of a string is directly proportional to the load applied to the spring. For example, আমাদের কোনো একটা স্প্রিং বা স্ট্রিং এ যদি এফ ফোর্স অ্যাপ্লাই করা হয় এবং এটার এক্সটেনশন বা যতটুকু লেন্থ ইনক্রিজ করতেছে সেটা হচ্ছে এক্স হয়, তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স। তো এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতেছে, কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি কে, সেখান থেকে আমাদের হুকস লটা আসতেছে হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স। এখানে এটাই বলছে ওয়ার এফ ইজ দ্য ফোর্স, এক্স ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অ্যান্ড কে ইজ দ্য কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি কল্ড দ্য স্প্রিং কনস্ট্যান্ট। এই কেটাকে আমরা বলতেছি কি, এই এফ ইজ ইকুয়াল টু কে এক্স এর কেটা কি স্প্রিং কনস্ট্যান্ট, কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। এরপরে আবার কি বলছে, ইকুয়েশন 4 ইজ ভ্যালিড অনলি ইফ দ্য স্প্রিং ক্যান রিটার্ন টু ইটস অরিজিনাল লেন্থ আফটার দ্য ফোর্স ইজ রিমুভড। এখানে কি বুঝাইছে দেখেন, আমাদের এখানে যদি আমরা একটা স্প্রিং, আমরা কি করছি, একটা স্প্রিংয়ে কিন্তু এরকম একটা স্প্রিং ছিল, সেটাকে আমরা হচ্ছে একটা ফোর্স দিয়ে, এরকম একটা ফোর্স দিয়ে টানছি। তো স্প্রিং এর থেকে যেটুকু লেন্থ ইনক্রিজ করছে সেটাকে আমরা, বা যে ডিফর্মেশন হয়েছে সেটাকে আমরা বলতেছি এক্স। সেখান থেকে আমরা কি পাচ্ছি, এফ ইজ প্রপোর্শনাল টু এক্স। সেখান থেকে আমরা কি একটা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি নিয়ে আসলাম কে, এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স। তো এখন এই ইকুয়েশনটা তখনই ভ্যালিড হবে যখন হচ্ছে আমার এই এফ ফোর্সটা যদি আমি রিমুভ করে দিই, তখন কি আবার স্প্রিংটা তার আগের পজিশনে ব্যাক যাবে, মানে আবার নর্মাল পজিশনে চলে আসবে। এমন যদি হয় এই স্প্রিংটা ইনক্রিজ করার পর ফোর্স ছেড়ে দিলাম, তারপরেও কি স্প্রিংটা তার এক্স্যাক্ট আগের পজিশনে ব্যাক যেতে পারলো না, তাহলে এই এফ ইজ ইকুয়াল টু কে এক্স ফর্মুলাটা ভ্যালিড না। সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে দ্য স্প্রিং ক্যান রিটার্ন টু ইটস অরিজিনাল লেন্থ আফটার দ্য ফোর্স ইজ রিমুভড। এটার কারণেই শুধুমাত্র হচ্ছে আমাদের এই ইকুয়েশন 4 বা এফ ইজ ইকুয়াল টু কে এক্সটা হচ্ছে ভ্যালিড। দেয়ার ইজ আনাদার ফর্মস অফ হুকস ল ফর ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, মানে এই হুকস লটা ছিল আমাদের ফিজিক্স ম্যাটেরিয়ালসের জন্য, ফিজিক্সের। তো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের জন্য আমাদের হুকস লটাকে হচ্ছে একটু মডিফাই করে নিয়ে আসছে, যেটাকে আমরা হচ্ছে এইভাবে প্রকাশ করতেছি, স্ট্রেস ইজ ইকুয়াল টু ই ইন্টু স্ট্রেন। ইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, আমরা জানি কি স্ট্রেস ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, আবার স্ট্রেন ইজ ইকুয়াল টু কি ডিফর্মেশন বাই ইটস অরিজিনাল লেন্থ। তো এখানে এটাই বলতেছে যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের জন্য এটা নিয়ে আসছে হচ্ছে স্ট্রেসটা হচ্ছে যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছি সেটা প্রপোর্শনাল টু কি হবে, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু হবে হচ্ছে স্ট্রেন। ঠিক আছে, স্লটা হচ্ছে এখানে নিয়ে আসছে এবং সেখানে একটা কনস্ট্যান্ট আনতেছে, স্ট্রেস ইজ ইকুয়াল টু ই ইন্টু স্ট্রেন। তো এটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের জন্য হুকস ল। তো এখানে কি বলে সেটা আমরা একটু দেখি। দিস ফর্ম অফ হুকস ল স্টেটস দ্যাট দ্য স্ট্রেস সিগমা ইন এ ম্যাটেরিয়াল ইজ প্রপোর্শনাল টু দ্য স্ট্রেন এপসিলন। এটাই যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। Here there is the same limitation which says that this law is true only for the material which returns to its original size after the removal of the force. এর মানে হচ্ছে আমরা কোনো একটা ম্যাটেরিয়ালে যে ফোর্স অ্যাপ্লাই করলাম সেটার কারণে স্ট্রেস তৈরি হইলো, সেই স্ট্রেসের জন্য কি হলো, স্ট্রেন তৈরি হলো বা ম্যাটেরিয়ালটা ডিফর্মেশন হইলো। তাহলে স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন হবে যদি আমরা ফোর্সটা রিমুভ করে নেওয়ার পরে ম্যাটেরিয়ালটা তার পূর্বের শেপে ব্যাক করে যায়, তাহলেই শুধুমাত্র স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। এমন যদি হয় কোনো একটা ম্যাটেরিয়ালকে আপনি ফোর্স অ্যাপ্লাই করছেন, ম্যাটেরিয়ালটা ব্রেক করে গেছে বা ক্র্যাক করছে, ঠিক আছে, আপনি সাপোজ ধরেন একটা ম্যাটেরিয়ালে আপনি একটা রডে কিংবা কোনো একটা ম্যাটেরিয়ালে আপনি ফোর্স অ্যাপ্লাই করছেন দুই পাশ থেকে, এই ম্যাটেরিয়ালটা চিকন হয়ে চলে গেছে, একবারে এরকম চিকন হয়ে গেছে। তো এটার ক্ষেত্রে কি যদি আমরা ফোর্সটা সরাই নেই, সবসময় এই ম্যাটেরিয়ালটা কি তার এই পূর্বের অবস্থায় ফেরত আসবে না, সেই ক্ষেত্রে কিন্তু স্ট্রেস ইজ নট প্রপোর্শনাল টু স্ট্রেন। তো এটা একটা লিমিট পর্যন্ত স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন থাকে, মানে একটা লিমিট পর্যন্ত স্ট্রেস তার পূর্বের অবস্থা, স্ট্রেস রিমুভ করে নিলে ম্যাটেরিয়ালটা তার পূর্বের অবস্থায় ফেরত যায়। তো এখানে আমরা একটু দেখি, দিস ম্যাটেরিয়াল দ্যাট obeys Hooke's law are known as linear elastic or
হুকিয়ান ম্যাটেরিয়াল, মানে হচ্ছে এই যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, এবং হচ্ছে কি আমাদের ম্যাটেরিয়ালগুলোকে হচ্ছে কি যে ম্যাটেরিয়ালগুলো এই স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন লটা ফলো করে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে লিনিয়ার ইলাস্টিক অর হুকিয়ান ম্যাটেরিয়াল। তো এই স্ট্রেস স্ট্রেন এটা ফলো করার কি মেন উদ্দেশ্য, মেন রিজন কি হবে, সেটা হচ্ছে কি আমাদের স্ট্রেস অ্যাপ্লাই করার পরে এটা শেপ চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার পরে আমরা যদি আবার স্ট্রেস সরাই নিই তাহলে এটা কি হবে, আবার এর অরিজিনাল লেন্থে ব্যাক করবে। যদি এর অরিজিনাল লেন্থে ব্যাক না করে তাহলে কি সেটা হুকিয়ান ম্যাটেরিয়াল না বা লিনিয়ার ইলাস্টিক ম্যাটেরিয়াল না। তো পরীক্ষায় কোশ্চেন থাকতে পারে যে হোয়াট ইজ লিনিয়ার ইলাস্টিক অর হুকিয়ান ম্যাটেরিয়াল, তো এখান থেকে এগুলো অ্যান্সার করতে হবে। এরপর আসি দ্য কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। সো আমরা এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসছিলাম, স্ট্রেস ইজ ইকুয়াল টু ই ইন্টু স্ট্রেন। তো এই ইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এই ইটা হচ্ছে কি আমাদের একটা কনস্ট্যান্ট। তো এখানে কি বলছে, দ্য কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি ই ইন দ্য ইকুয়েশন ইজ কল দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি অর ইয়ংস মডুলাস আফটার দ্য ইংলিশ ম্যাথমেটিশিয়ান থমাস ইয়ং। মানে হচ্ছে আমাদের এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে ইটাকে হচ্ছে আমরা একটা নাম দিচ্ছি, সেই ইটার নাম হচ্ছে কি মডুলাস অফ ইলাস্টিসিটি অর কি ইয়ংস মডুলাস। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে এইটা হচ্ছে ইয়ংস মডুলাস বা মডুলাস অফ ইলাস্টিসিটি। এরপর আমরা এখানে দেখি, সো মডুলাস অফ ইলাস্টিসিটি ইজ এ কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি রিলেটিং নর্মাল স্ট্রেস টু ইটস নর্মাল স্ট্রেন। তো আমরা কি জানি, আমরা জানি স্ট্রেস ইকুয়াল টু কি মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু স্ট্রেন। তো এই যে এই মডুলাস অফ ইলাস্টিসিটি ডেফিনেশন আমরা যদি লিখতে চাই, আমরা এটা কি বলতে পারি, মডুলাস অফ ইলাস্টিসিটি ইজ এ কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, মানে একটি সমানুপাতিক ধ্রুবক বা কনস্ট্যান্ট রিলেটিং কার কার মধ্যে সম্পর্ক স্থাপন করতেছে, নর্মাল স্ট্রেস অ্যান্ড ইটস নর্মাল স্ট্রেন। এটাই হচ্ছে আমাদের এই কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি বা মডুলাস অফ ইলাস্টিসিটি বা ইয়ংস মডুলাসের ডেফিনেশন, যে ইট ইজ এ কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি রিলেটিং নর্মাল স্ট্রেস টু ইটস নর্মাল স্ট্রেন। সিন্স স্ট্রেন ইজ এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি, আমরা এখানে কি জানি স্ট্রেসের ইউনিট কি, স্ট্রেস সমান কি ফোর্স বাই এরিয়া, এবং স্ট্রেনের কি হচ্ছে ডিফর্মেশন বাই অরিজিনাল লেন্থ। এটার কি ইউনিট হয়তো বা লেন্থে থাকবে, এটার ইউনিট, এটা ইউনিট কাটাকাটি চলে যাবে। ফোর্সের ইউনিট কি হবে, ফর এক্সাম্পল নিউটন কিংবা এরকম কোনো কিছু, এটার ইউনিট হয়তো বা মিলিমিটার স্কোয়ার বা মিটার স্কোয়ার অথবা মিটার স্কোয়ার, এরকম কিছু থাকবে, নিউটন কিলো নিউটন এগুলো থাকবে। তো সেই হিসাবে দেখা যাচ্ছে কি স্ট্রেনের যেহেতু এটা ইউনিটলেস, তাহলে স্ট্রেসের যে ইউনিট মডুলাস অফ ইলাস্টিসিটির ইউনিটটা কি সেম। ফর এক্সাম্পল স্ট্রেসের ইউনিট যদি আমাদের নিউটন পার মিলিমিটার স্কোয়ার হয় বা কিলো নিউটন পার মিটার স্কোয়ার হয় বা নিউটন পার মিটার স্কোয়ার হয়, এগুলাই কি, এগুলাই হচ্ছে আমার কিসের ইউনিট, মডুলাস অফ ইলাস্টিসিটি বা ইয়ংস মডুলাসের ইউনিট। সো এখানে এটাই বুঝছে, সিন্স স্ট্রেন ইজ এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি অ্যান্ড দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি অর ইয়ংস মডুলাস হ্যাজ দ্য সেম ইউনিট অ্যাজ স্ট্রেস। ঠিক আছে, তার মানে সোজা কথা স্ট্রেস এবং হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি ইউনিট সেম। এরপর আসে হচ্ছে হুকস ল ফর আইসোট্রপিক ম্যাটেরিয়াল, ফর হোমোজেনিয়াস আইসোট্রপিক ম্যাটেরিয়ালস। তো হোমোজেনিয়াস আইসোট্রপিক ম্যাটেরিয়ালটা কি, ম্যাটেরিয়াল হ্যাভিং দ্য সেম প্রপার্টিজ ইন অল ডিরেকশন। আমাদের যদি এখানে একটা থ্রি ডাইমেনশনের একটা কিউব থাকে, তো এই কিউবটার চারপাশে যে ম্যাটেরিয়াল আছে সেই ম্যাটেরিয়ালের সব ডিরেকশনে সেম প্রপার্টিজ, মানে হচ্ছে আমি যে অ্যামাউন্ট অফ ফোর্স যেদিক দিয়ে অ্যাপ্লাই করি এটা সেম টাইপের ডিফর্মেশন হবে। তো এই ম্যাটেরিয়ালটাকে আমরা বলতেছি হচ্ছে হোমোজিনিয়াস আইসোট্রপিক ম্যাটেরিয়াল। তো ম্যাটেরিয়ালস হ্যাভিং দ্য সেম প্রপার্টিজ ইন অল ডিরেকশন ইজ কল্ড হোমোজিনিয়াস আইসোট্রপিক ম্যাটেরিয়াল। তো আমরা নর্মালি দেখছি কি আমাদের স্ট্রেস ইকুয়াল টু কি, মানে হুকস ল যেটা আমরা বলতে পারি স্ট্রেস ইকুয়াল টু মডুলাস অফ ইলাস্টিসিটি ইন্টু স্ট্রেন। তো এই যে হুকস ল ফর আইসোট্রপিক ম্যাটেরিয়াল, এটার জন্য সব ডিমেনশনে আমাদের এরিয়ার যে কোয়ান্টিটি সবগুলা সেম। তো এটাকে হচ্ছে জেনারেলাইজড করে আমাদের থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে জেনারেলাইজ করে একটা হুক ল সাজেস্ট করছে,
তো জেনারেলাইজড হুকস ল ফর আইসোট্রপিক ম্যাটেরিয়াল ক্যান বি রিটেন অ্যাজ লাইক দিস, মানে হচ্ছে আমাদের যেহেতু এখানে 3 ডাইমেনশন চলে আসছে, তো 3 ডাইমেনশনে আমাদের স্ট্রেনের মানটা এখানে বের করছে। আমাদের মেইন যে ইকুয়েশন ছিল সেটা কি ছিল, স্ট্রেস ইকুয়াল টু মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু স্ট্রেন। সেখান থেকে আমরা স্ট্রেন ইকুয়াল টু কি লিখতে পারি, স্ট্রেস বাই মডুলাস অফ ইলাস্টিসিটি। সেখান থেকেই এটাকে জেনারেলাইজ করছে 3 ডাইমেনশনের জন্য। যদি আমরা এক্স ডাইমেনশনে স্ট্রেন বের করতে যাই সেটা ইকুয়াল টু কি হবে, এক্স ডাইমেনশনে স্ট্রেস ডিভাইড বাই মডুলাস অফ ইলাস্টিসিটি মাইনাস একটা কনস্ট্যান্ট নিয়ে আসছে, এই কনস্ট্যান্টের নাম পরে বলতেছি, ইনটু ওয়াই ডাইমেনশনে স্ট্রেস ডিভাইড বাই মডুলাস অফ ইলাস্টিসিটি মাইনাস আর কনস্ট্যান্ট ইনটু জেড ডাইমেনশনে স্ট্রেস ডিভাইড বাই মডুলাস অফ ইলাস্টিসিটি। সেম ভাবে ওয়াই ডিমেনশনের জন্য কি হবে, ওয়াই ডিমেনশনের জন্য যেটা সেটা হচ্ছে এক্স ডিমেনশনে ওই কনস্ট্যান্টটা ইনটু স্ট্রেস at x dimension divided by modulus of elasticity প্লাস হচ্ছে কি এখানে y ডিমেনশনে যে স্ট্রেস ডিভাইড বাই মডুলাস অফ ইলাস্টিসিটি মাইনাস আবার কনস্ট্যান্ট চলে আসবে, যেহেতু অন্য ডিমেনশন সেজন্য এই কনস্ট্যান্টটা চলে আসবে। এই কনস্ট্যান্টটা কি সেটা আমি পরে বলতেছি, ডিভাইড সিগমা জেড বাই ই। সেম ভাবে আমাদের জেড ডিমেনশনে স্ট্রেনের জন্য মাইনাস 65 মানে কনস্ট্যান্ট ইনটু এক্স ডিমেনশনে স্ট্রেস ডিভাইড বাই মডুলাস অফ ইলাস্টিসিটি minus constant y dimension stress divided by modulus of elasticity plus z dimension stress divided by modulus of elasticity। তো এটা হচ্ছে আমাদের 3 ডাইমেনশন আইসোট্রপিক ম্যাটেরিয়ালের জন্য জেনারেলাইজড হুকস ল ফর আইসোট্রপিক ম্যাটেরিয়াল। তো এই ফর্মুলাগুলো আমাদের মনে খেয়াল রাখতে হবে আর কি। তো এখানে এই যে আমাদের এই যে এই কনস্ট্যান্টটা হচ্ছে আমার এখানে লেখা নাই, এটা আমি একটু লিখে দিই। সেটা হচ্ছে এই কনস্ট্যান্টটাকে আমি বলতেছি হচ্ছে, কনস্ট্যান্টটাকে আমি বলবো হচ্ছে পয়সন্স রেশিও। পয়সন্স রেশিওটা কি এটা নিয়ে আমরা পরে পড়বো আবার। তো এখানে আরো ডিটেলসে পয়সন্স রেশিও জানবো, পয়সন্স রেশিওর ডেফিনেশনটা কি। আপাতত আমরা জানি যে পয়সন্স রেশিও হচ্ছে একটা কনস্ট্যান্ট। তো আমরা এখন এই ফর্মুলাটা ইউজ করে একটা ম্যাথ করব। এখানে কি বলছে একটু দেখি, 5 সেন্টিমিটার কিউব অফ স্টিল ইজ সাবজেক্টেড টু এ ইউনিফর্ম প্রেসার অফ 2100 kg per centimeter square acting on all faces. Determine the change in dimension between two parallel faces of the cube. is equal to 21 into 10⁵ kg per centimeter square and এখানে হচ্ছে কনস্ট্যান্টটা যে পয়সন্স রেশিও সেটার মান হচ্ছে দেওয়া আছে 1/4। তো এখানে কোশ্চেনে যেটা বলছে সেটা যদি আমি একটু ড্র করে দেখাই, যে এখানে হচ্ছে একটা কিউব আছে, যে কিউবটার হচ্ছে সবগুলা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার সবগুলো, ঠিক আছে। কি বলছে যে is subjected to a uniform pressure of 2100 kg per centimeter square acting on all faces, মানে হচ্ছে এটার সবগুলা ফেসে, এই ফেস, এই ফেস, এখানে আবার অন্যান্য যে ফেস আছে সব দিকেই হচ্ছে 2100 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার একটা প্রেসার কাজ করতেছে। তো ডিটারমাইন দ্য চেঞ্জ ইন ডাইমেনশন বিটুইন টু প্যারালাল ফেসেস অফ কিউব, মানে দুইটা প্যারালাল ফেস। আমরা যদি চিন্তা করি এখানে দুইটা প্যারালাল ফেস কি, এটা একটা ফেস এবং এটা আর একটা ফেস। তো এই দুইটা প্যারালাল ফেসের মধ্যে ডিস্টেন্স কোনটুকু, এইটুকু, মানে হচ্ছে 5 সেন্টিমিটার। তো এখানে যখন আমরা এটাকে কম্প্রেস করব চারপাশ থেকে, জিনিসটা কি হবে, কম্প্রেস করবে মানে ভিতর দিকে চেপে আসবে, তখন কি হবে, এটা এদের মাঝখানে যে এই যে ডিস্টেন্সটা আছে, এদের মাঝখানে যে ডিস্টেন্সটা আছে এটা কি 5 সেন্টিমিটার থেকে কমে আসবে বা কন্ট্রাক্ট করবে। তো সেটাই আমাদের বের করতে বলছে। তো আমরা হচ্ছে এখানে মেইনলি হচ্ছে আমাদের যে জেনারেলাইজড হুকস ল আছে সেই হুকস লর ফর্মুলাটা আমরা ইউজ করতেছি, এটা এই ফর্মুলাটা ইউজ করতেছি। তো এখানে দেখি এই ফর্মুলাতে আমাদের কি কি ছিল, স্ট্রেস ইন এক্স ডিমেনশন, স্ট্রেস ইন ওয়াই ডিমেনশন অ্যান্ড স্ট্রেস ইন জেড ডিমেনশন ছিল।
ডিভাইড বাই ছিল কি মডুলাস অফ ইলাস্টিসিটি ই, যেটার মান কি আমাদের কোশ্চেনে দিয়ে দেওয়া আছে, এবং ছিল পয়সন রেশিও, সেটা হচ্ছে আমাদের 1/4 দেওয়া আছে। ঠিক আছে, তো এখন এখানে আমরা এই ভ্যালুগুলো ইনপুট করে দিই। এখানে সেটা করছে, দেখেন স্ট্রেসের মান বসাইছে হচ্ছে এই সব ডিমেনশনে আমাদের স্ট্রেসের মান কত দেওয়া আছে 2100 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এবং এটা হচ্ছে কি একটা ইউনিফর্ম প্রেশার, মানে হচ্ছে এটা কম্প্রেস করতেছে দেখে এটা সবগুলোর আগে একটা মাইনাস নিছে, তো মাইনাস 2100 নিল, ডিভাইড বাই ইর মান দেওয়া আছে আমাদের 21 ইন্টু 10⁵, 21 ইন্টু 10⁵, 21 ইন্টু 10⁵। আর এখানে কি ছিল আমাদের পয়সন রেশিও ছিল, পয়সন রেশিওর মান দেওয়া আছে কত 1/4, 1/4 এখানে বসাইলে হচ্ছে 4টার নিচে আসতেছে, তো এখান থেকে ক্যালকুলেশন করে -5 ইন্টু 10⁻⁴ আসতেছে আর কি। এখানে এটা ইউনিটলেস, এখানে সেজন্য সেন্টিমিটার পার সেন্টিমিটার লিখছে, এটা না লিখলেও চলতো। তো এটা কি পাইছে, এটা পাইছে হচ্ছে আমাদের এটা পাইছে হচ্ছে স্ট্রেন। আমাদের বলছে 2 ডাইমেনশনের মধ্যে কতটুকু চেঞ্জ হয়েছে সেটা বের করতে। তো এটা কিভাবে বের করবো আমরা জানি স্ট্রেন ইকুয়াল টু কি, স্ট্রেন ইকুয়াল টু ডিফর্মেশন বা চেঞ্জ ইন লেন্থ যেটা হচ্ছে সেটা ডিভাইড বাই অরিজিনাল লেন্থ। তো এখান থেকে আমরা এই যে চেঞ্জ হচ্ছে কতটুকু সেটা সমান কি লিখতে পারি, ডিফর্মেশন ইকুয়াল টু স্ট্রেন ইনটু অরিজিনাল লেন্থ। তো এটাই সেখানে লেখছে আর কি, এখানে ডেল্টা দিয়ে লেখছে, আপনারা চাইলে ডেল্টা ইউজ করতে পারেন, ডেল এক্সও লিখতে পারেন। এখানে ডেল এক্স ইকুয়াল টু কি এটা লেখার দরকার নাই, এপসিলন এক্স ইন্টু এল এক্স, মানে হচ্ছে স্ট্রেন ইন এক্স ডিমেনশন ইন্টু এক্স ডিমেনশনে আমাদের যে লেন্থ ছিল সেটা। তো স্ট্রেন ইন এক্স ডিমেনশন আমরা কি একটু আগে বের করছি, তাই না, -5 ইন্টু 10⁻⁴ ইন্টু কত, ইন্টু হচ্ছে আমাদের এল এক্স বা অরিজিনাল যে আমাদের এক্স ডিমেনশনের যে লেন্থ ছিল চেঞ্জ হওয়ার পূর্বে সেটা কত 5 সেন্টিমিটার। সো এখানে 5 বসতেছে, তো এটা বসলে হচ্ছে আমাদের কতটুকু লেন্থ ডিক্রিজ করছে সেটা এখানে পেয়ে গেছি আমরা। সো এটাই আমাদের অ্যান্সার। তো এরপরে আসি, এখানে একটা ডিরাইভেশন করতে বলছে আমাদের, যেখানে হচ্ছে কি ডিফর্মেশন ইজ ইকুয়াল টু FL/A। তো এটা আমরা কিভাবে পেতে পারি, আমরা একটু এখন পর্যন্ত যে ফর্মুলাগুলো আমরা শিখছি সেটা যদি একটু দেখি। আমরা জানি স্ট্রেস ইকুয়াল টু কি ফোর্স বাই এরিয়া, আবার স্ট্রেন ইকুয়াল টু আমরা জানি হচ্ছে কি ডিফর্মেশন ডিভাইড বাই অরিজিনাল লেন্থ। তো আমরা এটা ডিরাইভ করার জন্য আমরা হচ্ছে আমাদের হুকস ল ফর ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসটা ইউজ করবো। সেক্ষেত্রে সেটা কি স্ট্রেস ইকুয়াল টু কি মডুলাস অফ ইলাস্টিসিটি ইন্টু স্ট্রেন। তো এই ইকুয়েশনে আমরা হচ্ছে আমাদের স্ট্রেসের মান বসাই দিই, স্ট্রেস সমান কি ফোর্স বাই এরিয়া, ফোর্স বাই এরিয়া ইকুয়াল টু মডুলাস অফ ইলাস্টিসিটি ইন্টু স্ট্রেন, স্ট্রেন হচ্ছে ডিফর্মেশন বাই অরিজিনাল লেন্থ। তো এটা থেকে আমরা যদি এটাকে দেখে বাকিগুলোকে সাইড চেঞ্জ করি, ডিফর্মেশন ইকুয়াল টু FL/AE, এই ইকুয়েশনটা আমাদের চলে আসবে। ঠিক আছে, এই ইকুয়েশনটা আমরা হচ্ছে একটু মানে 3টা ইকুয়েশনের কম্বিনেশন করলাম কি, এই 3টা ইকুয়েশন কম্বিনেশনের ফলে আমাদের এই ইকুয়েশনটা আসলো। তো এটা আমাদের বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে ইজিলি ইউজ করা যায় আর কি, পরীক্ষায় এই ডিরাইভেশনটা হয়তো থাকতে পারে, তো এটা শিখে রাখবেন সবাই। এরপরে আসি, এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে, এখানে কি বলছে একটু দেখি। 200 কেজি ইঞ্জিন ব্লক হ্যাংস ফ্রম এ কেবল। তো এখানে ফিগারটা আসলে দেওয়া নাই, এখানে কোশ্চেনে ভুল লেখা আছে, এটা ফিগার থাকবে না। ফাইন্ড দ্য নর্মাল স্ট্রেস অ্যান্ড দ্য অ্যাক্সিয়াল ডিফর্মেশন ইন কেবল। তো আমরা হচ্ছে কি বলছে, একটা হচ্ছে কেবল দ্বারা, আমি যদি এখানে ড্র করি, এরকম একটা কেবল দ্বারা একটা ওয়েট ঝুলানো আছে। ঠিক আছে, একটা পয়েন্ট থেকে একটা কেবল দ্বারা একটা ওয়েট ঝুলানো আছে। তো এই যে কেবল আছে, কেবলের মাথায় আবার কি একটা 200 কেজির একটা ইঞ্জিন ব্লক আছে। ঠিক আছে, যেটা হ্যাং করতেছে কেবলের মাথায়। তো সোজা কথা, এখানে কি 200 কেজির একটা ফোর্স কাজ করতেছে এই কেবলের এই পয়েন্টটাতে। এখন কি বলছে, ফাইন্ড দ্য নর্মাল স্ট্রেস, ফাইন্ড দ্য নর্মাল স্ট্রেস অ্যান্ড অ্যাক্সিয়াল ডিফর্মেশন ইন দ্য কেবল। মানে এই কেবলে কি বের করতে বলছে আমাদের, কেবলে স্ট্রেস কত, নর্মাল স্ট্রেস কত সেটা বের করতে বলছে। আর একটা কি বের করতে বলছে, সেকেন্ড পয়েন্ট, আর একটা বের করতে বলছে হচ্ছে ডিফর্মেশন, অ্যাক্সিয়াল ডিফর্মেশন কত সেটা বের করতে বলছে।
এন্ড কি বলছে, দ্য ক্যাবল ইজ 0.7 মিটার লং, মানে হচ্ছে আমাদের এই ক্যাবলটার লেন্থ হচ্ছে 0.7 মিটার অ্যান্ড হ্যাভ এ ডায়ামিটার অফ 4 মিলিমিটার, মানে এই ক্যাবলটার আমাদের ডায়ামিটার হচ্ছে 4 মিলিমিটার। The cable is steel with a modulus of elasticity is equal to 200 gigapascal, মানে এখানে আমাদের এর মানও বলে দিছে 200 গিগাপ্যাসকেল। তো আমরা এখন এটা কিভাবে বের করতে পারি, আমাদের সবার ফার্স্টে বলছে কি স্ট্রেস বের করতে। আমরা ফার্স্ট যে পয়েন্টটা দেখি, প্রথম হচ্ছে স্ট্রেস বের করতে। আমরা জানি স্ট্রেস ইকুয়াল টু কি, স্ট্রেস ইকুয়াল টু এফ বাই এ। তো এখানে আমাদের ফোর্সের মান কত, ফোর্সের মান দেওয়া আছে হচ্ছে আমাদের 200 কেজি। সো আমাদের ফোর্সের মান যদি আমরা ধরি 200, এটা হচ্ছে কেজিতে দেওয়া আছে। সো এটার সাথে আমরা মাল্টিপ্লাই করবো কি 9.81, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারে এটা হচ্ছে নিউটনে চলে আসবে, ডিভাইড বাই আমাদের এরিয়া। এরিয়াটা কি হবে π/4। আমরা জানি একটা এটা কি ক্যাবল, ক্যাবলের এরিয়া যেহেতু সার্কুলার, সো এটার এরিয়া হবে π/4 ইন্টু ডি স্কোয়ার। এবং এখানে ডির মান কত, ডির মান হচ্ছে এখানে 4 মিলিমিটার। তো এখান থেকে ক্যালকুলেশন করলে একটা অ্যান্সার পাবেন। আমি ক্যালকুলেশন দেখাচ্ছি না, এই ক্যালকুলেশনগুলো আপনারা লাইভ ক্লাসে আমাকে বলবেন। এই অ্যান্সারটা আসবে কি নিউটন পার মিলিমিটার স্কোয়ারে আসবে অ্যান্সার। তো স্ট্রেস পাইলাম, এরপরে আমাদের নেক্সট বের করতে বলছে অ্যাক্সিয়াল ডিফর্মেশন। চাইলে আমরা হচ্ছে স্ট্রেনের মানটা বের করে সেখান থেকে আমরা চাইলে স্ট্রেস ইকুয়াল টু কি মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু স্ট্রেন। এখানে স্ট্রেসের মান আমরা পাইছি, মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া আছে, সেখান থেকে স্ট্রেনের মান বের করে আমরা আবার কি আবার স্ট্রেন ইকুয়াল টু ডিফর্মেশন বাই অরিজিনাল লেন্থ, এটা ইউজ করে আমরা করতে পারি। আর এটা ইউজ না করলে আমরা কি সরাসরি একটু আগে একটা ফর্মুলা ডিরাইভ করছি, ডিফর্মেশন ইজ ইকুয়াল টু FL/A, এটা আমরা ইউজ করবো। এটা ইউজ করলে আমাদের ইজি হবে আর একটু। তো আমরা এটা করি, ডিফর্মেশন ইজ ইকুয়াল টু কি F ইন্টু L ডিভাইড বাই A E। তো F এর মানটা কত, F এর মান হচ্ছে 200 ইন্টু 9.81 ইন্টু L কত, L হচ্ছে কি আমাদের এই যে অরিজিনাল লেন্থ সেটা কত 0.7, এবং 0.7টা কিন্তু কিসে আছে, এটা মিটারে আছে। সো এটাকে আমরা ট্রান্সফার করে এটা হচ্ছে গিগাপ্যাসকেল, এখানে কিছু ইউনিট কনভার্সন লাগবে আর কি। তো যেহেতু আমরা হচ্ছে এটাকে মিলিমিটার নিব, তো এটাকেও আমরা 1000 দ্বারা মাল্টিপ্লাই করে মিটার থেকে মিলিমিটারে নিয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে মিলিমিটার, 1000 দ্বারা মাল্টিপ্লাই করে আমরা মিলিমিটারে নিয়ে গেলাম। এরপরে এর মান কি হবে, এর মান হচ্ছে আমাদের এই যে π/4 ডি স্কোয়ার, π/4 ইন্টু ডি স্কোয়ার মানে হচ্ছে কত 4 স্কোয়ার ইন্টু ইর মান কি হবে, ইর মান হচ্ছে আমাদের দেওয়া আছে কি 200, ই দেওয়া আছে কত 200 গিগাপ্যাসকেল। তো 200 গিগাপ্যাসকেলটা আমরা কি করব, এটাকে হচ্ছে 200 ইন্টু 10⁻³ দ্বারা মাল্টিপ্লাই করে মেগাপ্যাসকেল নিয়ে যাব। আমরা আবার জানি মেগাপ্যাসকেল সমান হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কোয়ার। সো আমরা তাহলে এখানে কি বসাবো 200 ইন্টু এখানে ইর মান কত বসাবো, ইটা যে আছে এটা কেটে দিই, আমি ডায়ামিটারটা এখানে লিখি, 4 মিলিমিটার ছিল আমাদের। তো এখানে ইর মান আমরা কত বসাবো, তো ইর মান আমরা বসাবো হচ্ছে 200 ইন্টু
মানে আমরা বসাবো হচ্ছে 200 ইন্টু 10⁻³ সো আমরা আমাদের সবগুলো ফোর্সের ইউনিট নিউটনে বসাইছি এবং লেন্থের ইউনিট বসাইছি হচ্ছে মিলিমিটারে। সো আমাদের ডিফরমেশনটা কি একটা লেন্থ, সো অ্যান্সার যেটা আসবে সেটা কিসে আসবে, আমাদের মিলিমিটারে আসবে। তো এইভাবে আপনারা অ্যান্সারটা বের করবেন এবং আমাকে পরবর্তী লাইভ ক্লাসে বলবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী লেকচারটাতে আমি হচ্ছে চ্যাপ্টার 2 আরও কিছু থিওরি এবং ম্যাথ কভার করব। আশা করি সবাই বুঝতে পারছেন।